তারপরে অলি গলি সিপা সাপা যত আছে, আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো 200, এখন অলি গলিতে বিএনপিকে চাঁদা দেওয়া লাগে 600, কয় গুণ বাড়ছে? 4 গুণ। গোপালগঞ্জকে নিয়ে দ্বিতীয় পর্যায়ে সরকারের একটা নির্দয় খেলা শুরু হয়েছে আবারও। কি সেই খেলা? আসছি। যখন শুনলাম গত 16 জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্রের সৃষ্টি হলো, সরকারি ভাষ্য মতেই 5 জন মানুষ নিহতের খবর জানানো হলো, এনসিপি সভামঞ্চে হামলা, তারপর অনেক কিছু, এসব নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএনপির এমন রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিবে না, দাঁড়াতেই দিবে না চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমনায় ঘোষণা, সৈনিক চাঁদা তুলে দৈনিক, এরকম ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা স্থানে চলছে। চাঁদা আগে যে চাঁদাবাজি হতো না আমি সেটা বলবো না, চাঁদাবাজি আগেও হতো, কিন্তু একটা রাস্তায় কিংবা একটা লাইনে, ফুটপাতের একটা লাইনে একজন চাঁদাবাজি করতো কিংবা একটা নির্দিষ্ট সংগঠন চাঁদাবাজি করতো। পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে, তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে, কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে। প্রদর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একে একে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি। চলুন। গোপালগঞ্জকে নিয়ে দ্বিতীয় পর্যায়ে সরকারের একটা নির্দয় খেলা শুরু হয়েছে আবারও। কি সেই খেলা? আসছি। যখন শুনলাম গত 16 জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্রের সৃষ্টি হলো, সরকারি ভাষ্য মতেই 5 জন মানুষ নিহতের খবর জানানো হলো, এনসিপি সভামঞ্চে হামলা, তারপর অনেক কিছু, এসব নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারের দাবি অনুযায়ী। খটকা লাগলো, বিশ্বাস করুন, নিজের কাছে একটু বিস্ময়ই যাচ্ছিল। বোঝার চেষ্টা করছিলাম যে এটি আসলেই স্বাধীন তদন্ত কমিশন কিনা। যখন শুনলাম এই কমিশনের নেতৃত্বে রয়েছেন একজন সাবেক বিচারপতি, তিনি আবার একজন মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের যোদ্ধা, মোহাম্মদ আবু তরিক, খটকাটা আরো লাগলো। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে মোহাম্মদ আবু তরিক সাহেবের বিরুদ্ধে তেমন কোনো ব্লেম নেই, তো এমন একজন স্বচ্ছ মানুষের নেতৃত্বে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে, এই সরকার করেছে, এটি আমাদের মেনে নিতে হবে। তারপরও মনের মধ্যে সন্দেহ ঘুরপাক খাচ্ছিল, ঝামেলা কোথাও না কোথাও রয়েছে। এবং ঝামেলা খুঁজতে গিয়ে আবারও বুঝলাম সরকার যে কতটা সুকৌশলে, কতটা সূক্ষ্মভাবে প্রতিটি খেলা খেলছে, এটি এই বিষয়টি অন্তত বিশ্লেষণ না করলে আরো একবার বোঝা যাবে না। এবং এই কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে 3 সপ্তাহের মধ্যে। এখন ঝামেলাটা কোথায়, অর্থাৎ শুভঙ্করের ফাঁকিটা কোথায়? ফাঁকিটা হচ্ছে শর্ত দিয়ে কমিশনের তদন্ত কার্যপরিধি একেবারে বেঁধে দেওয়া হয়েছে। যেমন নখদন্তহীন বাঘ, এই বাক্যটার সঙ্গে সাম্প্রতিক সময় আমরা অনেক বেশি পরিচিত। মাত্র কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান থাকাকালীন সময় তৎকালীন চেয়ারম্যান গোলাম রহমান এই মন্তব্য করেছিলেন যে দুদককে নখদন্তহীন বাঘে পরিণত করা হয়েছে, অর্থাৎ হাত পা কেটে কাউকে যখন পুকুরে বা নদীতে ছেড়ে দেওয়া হয় সাঁতার কাটার জন্য, ঠিক এই যে সোকল্ড স্বাধীন তদন্ত কমিশন বা সোকল্ড বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এটাকেও তাই করা হয়েছে। এর যে কার্য পরিধি, সেটা কিসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে আমি একটু বলে একটা করি। হ্যাঁ, এখানে প্রথমে বলা হচ্ছে যে সংঘটিত ঘটনার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করা, মানে কি কারণে এই ঘটনা ঘটলো, হামলার ঘটনা ঘটলো। 2 নম্বর হচ্ছে এনসিপির জনসভায় আক্রমণের জন্য দায়ী ব্যক্তি বা সংগঠন চিহ্নিত করা, খেয়াল রাখবেন প্রতিটি পয়েন্ট। 3 হচ্ছে দায়ী ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা। 4 জেলা কারাগার সহ সরকারি স্থাপনায় হামলা ও নিরাপত্তা বিঘ্ন ঘটনা সম্পর্কিত ঘটনাসমূহ বিশ্লেষণ ও মতামত দেওয়া। 5 ভবিষ্যতে অনুরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ করা। বুঝলেন কিছু? তার মানে কি দাঁড়ালো? আলোচনার মানে সারা দেশে আলোচনার যে বিষয়বস্তু, সেগুলো নিয়েই কোনো তদন্ত করা যাবে না। ভাওতাবাজিটা বোঝা যাচ্ছে সরকারের। অর্থাৎ ওই দিনের ঘটনায় আসলে কতজন নিহত হয়েছেন, কাদের গুলিতে তারা নিহত হয়েছেন, নিহতদের প্রকৃত পরিচয় কি, নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা ঘটেছিল কিনা, শিশুদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা। আমরা জানি যে গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক শিশু ছিল, 14, 15, 16 বছরের কিশোরা ছিল। এবং গণগ্রেপ্তার এই মুহূর্তে চলছে কিনা, মামলা বাণিজ্য চলছে কিনা, এগুলো কিছুই করা হবে না। এগুলো কিছুই করা হবে না। মধ্য কথা, তদন্ত হবে, তদন্ত কমিশন তদন্ত করবে এনসিপির উপরে কেন হামলা হলো এবং এনসিপির উপরে হামলায় যারা জড়িত তাদেরকে কি ধরনের শাস্তি দিতে হবে, ভবিষ্যতে এনসিপি গোপালগঞ্জে গেলে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার সার্বিক নিরাপত্তা পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায় সেগুলোই সুপারিশ করার।
তাই তো, এর বাইরে তো কিছু না। কি তামাশা, মানে সব ফকফকা, কি তামাশা। আমরা জানি প্রতিটি সরকার বা ক্ষমতাসীনরা প্রত্যেকেই নিজেকে মহাবোদ্ধা মনে করে, চালাক মনে করে। সাধারণ মানুষ একেবারে বলদ বা বলদের বাচ্চা, এদের মাথায় কিছুই ঢোকে না, আমাদের মাথাতে কিছুই ঢোকে না। এই ধরনের কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে সুশীল সমাজ থেকে শুরু করে বিজ্ঞজন যারা রয়েছেন সমাজে অথবা সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি ওঠে যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক। সরকার যে তদন্ত করবে সেই তদন্ত যে খুব নিরপেক্ষভাবে হয়েছে সেটা তো মানুষ বিশ্বাস করতে চায় না, এই জন্য বলা হয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক। এই যে নাকি বিচার বিভাগীয় তদন্ত কমিশন বা স্বাধীন তদন্ত কমিশন। এবং এই কমিশনের সদস্য কারা? সদস্য এই মুহূর্তে 6 জন। 1 নম্বরে সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তরিক, এর মধ্যে রয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগের একজন অতিরিক্ত সচিব, ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন সামরিক কর্মকর্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের একজন পরিচালক যিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান। আরো কিছু পরিষ্কার হলো, মানে 2 জন ব্যক্তি ছাড়া আর যাদের বিরুদ্ধে অভিযোগ এই রণক্ষেত্র সৃষ্টি করা বা 5 জন মানুষ নিহত হওয়ার ক্ষেত্রে অন্তত যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রতিটি দপ্তর থেকেই সদস্য রাখা হয়েছে। 5 আগস্টের পরে অলি গলি সিবা সাবা যত আছে, আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো 200, এখন অলি গলিতে বিএনপিকে চাঁদা দেওয়া লাগে 600। কয় গুণ বাড়ছে? 4 গুণ। জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক, এরকম ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা স্থানে চলছে। চাঁদা, আগে যে চাঁদাবাজি হতো না আমি সেটা বলবো না, চাঁদাবাজি আগেও হতো, কিন্তু একটা রাস্তায় কিংবা একটা লাইনে, ফুটপাতের একটা লাইনে একজন চাঁদাবাজি করতো কিংবা একটা নির্দিষ্ট সংগঠন চাঁদাবাজি করতো। বর্তমানে 5 আগস্ট সরকার পতনের পর থেকে সেই চাঁদাবাজির মাত্রা কয়েক ধাপ বেড়ে গেছে। একটা লাইনে একটা ফুটপাতে 3টা সংগঠন চাঁদাবাজি করে, বিএনপির মূল দল, ছাত্রদল এবং যুবদল। এই 3টা সংগঠন চাঁদাবাজিতে এশিয়া মহাদেশের অতীতের যত ইতিহাস আছে প্রত্যেকটাকেই উতরে চলে গেছে, অর্থাৎ তারা সফলতার শীর্ষস্থানে রয়েছে চাঁদাবাজিতে। এবং এই চাঁদার একটা বিরাট অংশ চলে যায় লন্ডনে ভাইয়ার কাছে। ভাইয়াকে চিনেন? ভাইয়া হচ্ছে হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা মিস্টার 10% তারেক রহমান। প্রিয় দর্শক, এভাবেই চলছে সোনার বাংলাদেশ। একটা কথা আপনারা অনেকে বলেন যে দেশে এত দেশ বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, বিএনপি কেন নীরব? নির্বাচনের জন্য? বিএনপিকে শুধুমাত্র নির্বাচন চায় এই জন্য নীরব? ভুল ভাবছেন আপনারা। বিএনপি নীরবতার কারণ হচ্ছে তাদের চাঁদাবাজি, তাদের দুর্নীতি, তাদের অপশাসন, তাদের অপসংস্কৃতি এবং তারা যে গত 10-11 মাসে বাংলাদেশকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অর্গানে বিএনপি দুর্নীতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চাঁদাবাজি এবং ডাকাতি এবং দখল বাণিজ্য এবং মামলা বাণিজ্য, এই 3টাতে বিএনপি সবার আগে রয়েছে। এবং মব সংস্কৃতির যে সূত্রপাত সেটা বিএনপির হাত ধরে ঘটেছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায় সহায় সম্পত্তি এবং তাদের যে পার্টি অফিস, দলীয় কার্যালয়, সেটাকে দখল করা হয়েছে। এটার ম্যাক্সিমাম কুশীল বিএনপি। এবং গুলিস্তান 23 বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেটাকেও দখল করা হচ্ছে তথাকথিত নামধারী একটা সংগঠন যার কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ওই ঠিক ধানমন্ডি 32 নম্বরের মতো স্টাক যেমনটা বুলডোজার পাঠিয়ে 32 নম্বর ভেঙে ফেলার জন্য সহায়তা করেছিল, ঠিক তেমনিভাবে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউর যে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় সেটাতেও গিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখা যাবে ওই যে নামধারী যে একটা সংগঠন, নামহীন একটা সংগঠন, ওইটার আশেপাশে কিংবা ওইটার আশ্রয় প্রশ্রয়দাতা কিংবা মদতদাতা বিএনপি নেতাকর্মীরা। এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি এবং এটা তথ্য আমি অনুসন্ধান চালাচ্ছি, পেলে আমি অবশ্যই শেয়ার করবো। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে বাংলাদেশ কেমন আছে আপনারা সবাই জানেন, এবং যারা আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালমন্দ করেন বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা বাক স্বাধীনতা ভোগ করতেছে, তো এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এটাতে জঙ্গিদের সংগঠন এবং 5 আগস্টে যে একটা জঙ্গি হামলা হয়েছিল বাংলাদেশে সেটার প্রমাণ তো ধীরে ধীরে একের পর এক আমরা বেরোচ্ছি, আমরা পাচ্ছি। মাদারীপুরের একজন জুলাই যোদ্ধা, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে একজন সম্মুখ সারির যোদ্ধা তুষার সব্যসাচীর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কি কি অস্ত্র উদ্ধার করেছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। রাইফেল, পিস্তল, টর্চ লাইট, রামদা, স্মার্টফোন, গুলি, মানে ডাকাতি করার জন্য যা যা প্রয়োজন আর কি, মানে একটা জায়গায় ডাকাতি করতে গেলে আপনার যে ধরনের অস্ত্র, দেশীয় কিংবা বিদেশি অস্ত্র প্রয়োজন প্রত্যেকটাই তাদের ঘরে পাওয়া গিয়েছে এবং সেখানে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আহা জুলাই, আহা এই জুলাই বাংলাদেশের মানুষের পশ্চাদেশে এক একটা আসলা বাস গুঁজে দিয়েছে। এই জুলাই বাংলাদেশের মানুষের পশ্চাৎ দেশে এক একটা সরিষার তেল মেখে বাস করে দিয়েছে। এই জুলাই বাংলাদেশের পশ্চাৎ দেশে একটা রাজহাঁসের ডিম ঢুকিয়ে দিয়েছে। এই জুলাই বাংলাদেশের মানুষের গলার মধ্যে ইলিশ মাছের কাঁটা বিঁধে দিয়েছে। এই জুলাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে নারীদের আপুদের, সেই লাল টকটকে আপুদের, আহা আপু, আরে আপনাদের কষ্ট দেখলে দেশের বাড়ি থেকে মনটা হু হু করে কাঁদে। আহা, আপনারা রাস্তায় বেরোতে পারছেন না, আপনারা 9টার পর হাতির ঝিলে গিয়ে উন্মুক্ত পরিবেশে বিড়ি টান দিতে পারতেছেন না। আহা আপু, আপনারা টিএসসিতে বসে ফ্রি মিক্সিং করতে পারতেছেন না। আরে আপু, আপনাদের জন্য খুব কষ্ট লাগে। বিএনপির এমন রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিবে না, দাঁড়াতেই দিবে না চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমনের ঘোষণা, চাঁদাবাজ খুনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া হবে না, চরমনায় পীর। এই সময়ের আলোচিত, যোগ্য, সৎ, নির্ভীক, সাহসী নেতা পীর সাহেব চরমনে জনাব সৈয়দ রেজাউল করিমকে ধন্যবাদ জানাই সময়ের এই সেরা বক্তব্য দেওয়ার জন্য। কারণ হিসাব ক্লিয়ার,
আগামী দিনের রাজনীতি বিএনপি বিরোধিতার রাজনীতি, আগামী দিনের রাজনীতি চাঁদাবাজির বিরোধিতার রাজনীতি, আগামী দিনের রাজনীতি চাঁদাবাজি, লুটপাট, এগুলোর কবর দেওয়ার রাজনীতি। আর এগুলো করতে হলে আপনাকে শুধু বিএনপির বিরোধী বলতে হবে, অন্য কারো বিরুদ্ধে নেই। আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের আসবে না, আসার কোনো রাস্তা নেই। আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই পৃথিবীতে। আল জাজিরা রিপোর্ট, বিবিসি রিপোর্ট, মানে বিচারের রায় হওয়ার আগেই আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ গণহত্যাকারী হিসেবে প্রমাণিত, কোথাও জায়গা নেই। একটা জায়গা ছিল ভারত, ভারতেও জায়গা নেই। ভারতে সংবাদ সম্মেলন করতে চায়, মোদী ফোন দিয়ে বলে যে কোনো সংবাদ সম্মেলন চলবে না, বের করে দিবে। সংবাদ সম্মেলন ডেকে ওবায়দুল কাদেররা, হাসান মাহমুদ লন্ডন বেলজিয়াম থেকে এসেছে, সংবাদ সম্মেলন স্থগিত। নওফেল আরো অনেকে সবাই রেডি, কিন্তু না, সংবাদ সম্মেলন করতে পারে না। দিল্লিতে গোপালগঞ্জে নাকি কি ঘটেছে এর বিরুদ্ধে নাকি তারা সংবাদ সম্মেলন করবে, কিন্তু মোদী নিষেধ করে দিয়েছে, করতে পারেনি। তো দর্শক, আওয়ামী লীগ নিয়ে কোনো কথা নেই, আওয়ামী লীগ শেষ। আর আওয়ামী লীগের সাথে আমাদের আচরণ হবে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস সিটিজেন টাইপের। আওয়ামী লীগের কেউ এদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন না। ওদের সাথে কথা হবে মাইরের, উল্টোপাল্টা করলে পিঠে হাত পা ভেঙে দেওয়া হবে। এদেশে থাকতে হলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে স্বীকার করে নাকে খত দিয়ে তওবা করে থাকতে হবে। হাসিনা আওয়ামী লীগের বয়ান দেবে, সোজা মাইর খাবে, কিয়ামত পর্যন্ত ওদের কোনো রাজনীতি চলবে না, ওদের সাথে কোনো গণতন্ত্র নেই। আর গণতন্ত্র, রাজনৈতিক মোকাবেলা এগুলো হচ্ছে বিএনপির সাথে। আওয়ামী লীগকে মোকাবেলা করবো অস্ত্র দিয়ে, পিটিয়ে, অস্ত্র বলতে বাঁশের লাঠি। আর বিএনপিকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। চরমোনাই, জামাত ইসলাম এরা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করছে। এই জন্য বিএনপির রাজনীতি হচ্ছে চাঁদাবাজির রাজনীতি। আর এই চাঁদাবাজির রাজনীতি বিরোধিতা করাই হচ্ছে আপনার এখন ফরজ কাজ। দেশ গড়তে হলে, দেশকে যদি আপনি কাঙ্ক্ষিত জায়গায় নিতে চান, বাংলাদেশকে যদি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো বানাতে চান, তাহলে এই চাঁদাবাজকে কবর দিতে হবে, রাজনৈতিকভাবে চাঁদাবাজকে মোকাবেলা করতে হবে। তবে চাঁদাবাজিকে শুধু রাজনৈতিকভাবে মোকাবেলা করবো তা না, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, কিন্তু বিএনপির যারা চাঁদাবাজ তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে বাঁশের লাঠি দিয়ে এদেরকে পেটাতে হবে। যেখানে চাঁদাবাজ ধরতে পারবেন সেখানেই গণধোলাই দিবেন। চাঁদাবাজদের কোনো গণতান্ত্রিক আচরণ চলবে না, চাঁদাবাজদের সাথে মাইর হবে। আর রাজনৈতিকভাবে বিএনপি নামের দলটাকে মোকাবেলা করা হবে গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে, পলিটিক্যাল। আর এইগুলো বিবেচনায় চরমোনাই পীর সাহেবের বক্তব্য, চাঁদাবাজি খুনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া হবে না। খুনি বলতে আওয়ামী লীগ, এরা পালিয়েছে। খুনি বিএনপিও খুন করেছে। বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও খুনের রাজনীতি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন মতে হত্যা করেছে ছাত্রদল, এবং এখনো তো বিএনপি প্রতিনিয়ত হত্যা করে। কিভাবে হত্যা করে? বিএনপি রক কেটে হত্যা করে, গুলি করার পর রক কাটে। কিভাবে হত্যা করে? পাথর দিয়ে, পাথর মেরে হত্যা করে। মধ্যযুগীয় কাজে হত্যা করে বিএনপি। কত হত্যা করেছে দেখেছেন না? 150+ ছাড়িয়েছে বিএনপির হত্যা। তো বিএনপি খুনি, কিন্তু যদিও এখানে খুনি বলতে হাসিনাকে বা আওয়ামী লীগকে বোঝানো হয়েছে, আর চাঁদাবাজ বলতে এখন বিএনপিকে বোঝানো হয়েছে। তো চাঁদাবাজ খুনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না, এর মানে বিএনপির রাজনীতি বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না। এখন অনেকে বলছেন যে চরমোনাইতে কোনো সিট পায় না, তাদের জনপ্রিয়তা নাই, এমপি হতে পারে না, তারা বিএনপির মতো একটা বড় দলকে দাঁড়াতে দেবেন, এটা কি হয়? হয়। কিভাবে হয়? আচ্ছা, এই হাসনাদের মতো ছোট ছোট ছেলেরা, বাচ্চা ছেলেরা, নাইদের মতো, যে আসিফ মাহমুদ, এই আসিফকে আমি একবার যদি একটু নক করতাম 3বার পাল্টা সালাম দিত, আমাদের কাছে পরামর্শ চাইতো, একটু ভালো কাজ করলে যদি আমরা অ্যাপ্রিশিয়েট করে মেসেজ দিতাম, খুশিতে খুশি। ওদেরকে বলতাম যে তোমরা এই কাজটা করো, জিয়া হলে একজন শিবির ট্যাগ দিয়ে পিটিয়েছে, তাড়াতাড়ি যে ছাড়িয়ে আনো, জি ভাই জি ভাই জি ভাই, দৌড়িত। এরা হাসিনার মতো মহাপরাক্রমশালী এক ফেরাউনের পতন ঘটাবে, দ্যাট ওয়াজ আনইমাজিনেবল। এত বড় সেই মির্জা ফখরুলদের মতো লোক, তারেক রহমানের মতো পালাতক লোক, ডাক্তার শফিকুর রহমানের মতো নেতা, এরা কিচ্ছু করতে পারে না। হাসিনা একটা নির্বাচন ঠেকাতে পারে, একটা হরতাল অবরোধ ঠিক মতো বাস্তবায়ন করতে পারে, একটা মহাসমাবেশ করতে গেলে পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়ায়। এরা পারেনি। সেখানে হাসনাত সার্জিদের মতো ছোট ছোট বাচ্চা ছেলে, আসিফের শরীর কেমন ছিল, এখন তো একটু বস্তু হয়েছে গায়ে, কেমন একদম স্লিম একটা বাচ্চা ছেলে ছিল, লম্বা। এরা হাসিনার পতন ঘটাবে, এটা চিন্তা করেছেন? করেননি। এর মানে 5 আগস্ট হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। ঠিক তদ্রুপ আপনারা দেখবেন এই চরমোনাই বিএনপির মতো বড় দলকে দাঁড়াতে পারবে না, এটাই সত্য হবে। চরমোনাই দাঁড়াতে দিবে না। এই শাহেকে চরমোনাইয়ের হাতে তারেক রহমানের পতন হবে। তারেক রহমান যদি সাহস করে বাংলাদেশে আসেন পলাতক অবস্থা থেকে, নির্বাচনে হারবে, কার কাছে হারবে? জামাতের কাছে, চরমোনাই কাছে। চাঁদাবাজির রাজনীতি চলবে না, দাঁড়াতে দিবে না। বিএনপি এত বড়, কই এত বড়, কি কোথায় তাদের সমর্থন? এটা নাই, এটা শেষ। এখন এলাকার ছোট ছোট কলেজের ইন্টারমিডিয়েট ছেলেরা ছাত্র দলের বুইরা খাটা, সেই প্যাট মোটা, দাঁত টাত ডিসপ্লেস হয়ে গেছে, মারি ডিসপ্লেস হয়ে গেছে, বয়সের ভারে, ছাত্র 49-52 বছর বয়স, চুল সব সাদা, ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। ইন্টারমিডিয়েট ছেলেরা ওদেরকে দাওয়া করে ক্যাম্পাস থেকে ঘাট ধরে বের করে দেয়, তুই এখানে আসছিস, তুই ছাত্র, অথচ ছাত্র দল নেতা। ইন্টারমিডিয়েটের বাচ্চারা, ক্লাস 10-এর বাচ্চারা ওদেরকে দাওয়ায়, ওদেরকে গালি দেয়, তুই কিসের ছাত্র, তুই কিসের রাজনীতি করছিস, তুই চাঁদাবাজি করতে আসিস। অতএব হ্যাডমের কিছু নাই। এই পীর সাহেব চরমোনাইয়ের মতো হুজুররাই পাগড়ি খুলে কোমরে বেঁধে বিএনপিকে পিটিয়ে এদের চাঁদাবাজি ছুটাই দেবে, সেদিন আসবে। চাঁদাবাজ খুনিও টাকা পাচারকারীদের, টাকা পাচারকারীকে, টাকা পাচারকারী বলতো এখানে আওয়ামী লীগকে না বুঝিয়ে বিএনপিকে বোঝানো হয়েছে। আওয়ামী লীগ তো টাকা পাচার করে পতন হয়েছে, কিন্তু নতুন ভাবে দাঁড়াতে দিবে না। তারেক রহমান, কোকো এরা টাকা পাচার করেছে, এটা প্রমাণিত হয়েছে, সবাই জানে। বাংলা জমিনে দাঁড়াতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির সৈয়দ রেজাউল করিম এই মন্তব্য করেন। তিনি বলেন, যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয়
বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত, তাদেরকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ইসলামের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে। বিএনপি রাজনীতি হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি ছিল, এটা বিএনপি সালাউদ্দিন যাদব চৌধুরী বলেছিলেন যে তার 2 সন্তান ছাড়া কিছু বোঝেন না, 2 সন্তানের সাথে খালেদা জিয়া সিদ্ধান্ত নেন, 2 সন্তানের প্রেমে অন্ধ, সন্তানদের কারণে জাতির বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিতে হয়েছে। 8 সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে তারেক রহমানকে মুসলেখা দিয়ে লন্ডনে যাওয়ার বিনিময়ে, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসে ফেসিস্ট হয়েছে, খালেদা জিয়া এই কাজ করেছে। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে, তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফে। চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে, একটি গোষ্ঠী, একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না তারা সমালোচনা আলোচনায় আনছেন। আমি পিআরের পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি, পিআর সম্পর্কে অন্তত আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে। এটার বিভিন্ন প্রক্রিয়া আমরা এটাকে কাজে লাগাতে পারি। তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব, এবং সেই মার্কাটা হবে জেলাভিত্তিক পিআর পদ্ধতি। যেমন আপনার জেলায় 6টা সিট আছে কিংবা 10টা আসন আছে, এই 10 আসনের মধ্যে বিএনপি তার 10 জন প্রার্থী চুজ করবে, জামাত তার 10 জন করবে, ইসলামী আন্দোলন 10 জন করবে, সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে। ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে। বিএনপি ফর্সে আপনার এখানে যদি 3 ভাগের 1 ভাগ আসনের পার্সেন্টেজ পায় তাহলে 3 ভাগের 1 ভাগ আসন পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, সব হয় সব পাবে। জামাত ইসলাম যদি সব পায় সব পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, কম পায় কম পাবে। কিন্তু মানুষগুলো ওই জেলারই হবে, মানে আমার জেলার 10 জন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব, ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীগুলোর নাম ঘোষণা করবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লার প্রার্থী ভালো এবং মার্কা হিসেবে দাঁড়িপাল্লা ভালো এবং কেন্দ্রীয় ক্ষমতায় গেলেও দাঁড়িপাল্লা ভালো, তাহলে জনগণ তাকে ভোট দিবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লা না, আমার কাছে ধানের শীষ ভালো, ধানের শীষের প্রার্থীও ভালো, আর ধানের শীষকে ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই, তার মানে আমি ধানের শীষকে ভোট দিব। আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থীই পাবে। ওই অঞ্চলের জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যাবে। সহজ বাক্য হচ্ছে এই, আপনার জেলার সিলেকশনকৃত প্রার্থীদেরকেই ভোট দিবে পিআরের মাধ্যমে তথা মার্কায় ভোট দিবে। আপনার জেলার মধ্যে ভোট হবে, মার্কা হবে ধানের শীষ, দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের মার্কা। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে সেই দলের ওই প্রার্থীরাই নির্বাচনের পার্সেন্টেজের যখন বেশি আসবে তখন তাদের ওই তালিকা থেকে 1, 2, 3, 4 সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাঠাবে। ফর এক্সাম্পল, বিএনপি যদি অর্ধেক পায় তাহলে তারা 10টা আসনের মধ্যে 10 জনের নামের তালিকা জনগণের কাছে প্রকাশ করার পরে ওই 10 জনের আন্দাজ তো তারা ভোট পায় না, যখন পেল না তখন ওই 10 জনের লিস্ট থেকে 1, 2, 3, 4, 5 ওই 5 জনকে তারা সংসদে পাঠাবে, এবং ওই 5 জনই ওই 10টা আসনের যে 5টা আসনের মধ্যেই তারা নেতৃত্ব দিবে। তাহলে আপনি ভোট দিলেন পিআর পদ্ধতিতে, কিন্তু আপনার প্রতিনিধি নির্বাচিত হলো কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকটাই, যে লোককে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের আগে জাতির কাছে প্রকাশ করেছে নাম, কিংবা জামাত কিংবা অন্য পার্টি যারা তার নামটাকে প্রকাশ করেছে। তাহলে এই প্রক্রিয়াটা কেন জনপ্রিয় হবে? জনপ্রিয় হওয়ার কারণ আছে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী, অন্যায়কারী, খুন খারাপি, অত্যাচার, জুলুমবাজ কেউ তখন নির্বাচিত হতে পারবে না। কেন পারবে না? সব দলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে যে আমার এই 6টা আসনে আমি প্রার্থী দিলাম এই 6 জনকে, আর একই জায়গায় আরেক পার্টি এই 6 জনকে দিল। যদি বিএনপির প্রার্থীর চাইতে জামাতের প্রার্থী স্ট্রং এবং তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা বেশি থাকে, প্রার্থী হিসেবেও তাদেরকে মানুষ যোগ্য শিক্ষিত মনে করে, তাহলে তারা উইন হবে। যদি জামাতের প্রার্থীর চাইতে আরেকটা পার্টির প্রার্থী ভালো থাকে তাহলে তারা সেখানে উইন হবে। পাশাপাশি মার্কা হিসেবেও জনগণ চুজ করবে যে আমরা আগামীতে বাংলাদেশে কোন মার্কাকে ক্ষমতায় দেখতে চাই। তাহলে আপনি এক ডিলে 2 পাখি পেয়ে গেলেন। একদিকে আপনার পছন্দ যে আমি রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামকে দেখতে চাই, কিংবা ইসলামী আন্দোলনকে দেখতে চাই, কিংবা বিএনপিকে দেখতে চাই, আপনি তাকেই দেখতে চান। সেই ব্যক্তিকে যেমন আপনি ধানের শীষের মার্কায় ভোট দিয়ে বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনি আপনার মতের প্রকাশটা করলেন, পাশাপাশি আপনার এলাকায় ওই লোকটা নির্বাচিত হয়ে ওই এলাকারই তারা এমপি হবে, তাকেও আপনার এলাকাবাসী হিসেবে আপনি চিনেন, জানেন এবং তাকে নিলেন। তাহলে আপনাকে যারা মিথ্যাচার করছে এরা ভোকাস করছে, এরা পিআর নিয়ে আপনার কাছে একটা বিভ্রান্ত তুলছে। আমার কাছে তো মনে হয় পিআর যখন শুরু হবে তখন পিআরে বরং জনতার ঢল নামবে। এ কারণে জনগণ তখন আর কোনো ওই কে চোর কে ডাকাত, কাকে বাঁচবো না, কাকে দিব না এই চিন্তা না করে সরাসরি তিনি তার মার্কায় যেমন ভোট দিতে পারবেন, পাশাপাশি তার অঞ্চলের যাকে প্রতিনিধি হিসাবে ওই জায়গায় আগেই নাম প্রকাশ করা হয়েছে তাকেও আপনি আপনার কাছেই পেয়ে গেলেন এমপি হিসাবে। তাহলে আপনার সহজ পদ্ধতি আপনি বুঝে গেলেন। এবং এই প্রক্রিয়ায় নির্বাচন হয় পৃথিবীর বহু দেশে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় নির্বাচন হয় তুরস্কে, যেখানে এই জেলাভিত্তিক আপনার আগেই দলগুলো তার প্রার্থী বাছাই করে জনগণকে জানিয়ে দিবে, তারপরে সেই জনগণের রায়ের উপরে ভিত্তি করে, পার্সেন্টেজের ভিত্তি করে আপনার জেলার লোকই ওই অঞ্চলের এমপি হিসেবে থাকবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতির এই নির্বাচন ছাড়াও আপনি এটাকে চাইলে বিভাগ ভিত্তিক করতে পারেন, যে না আমরা জেলা করবো না, বিভাগ ওয়াইজ একই ফরম্যাটে বিভাগে আপনার তালিকা প্রকাশ করবেন, পার্সেন্টেজ অনুযায়ী আপনার বিভাগের লোকই ওই বিভাগের এমপি হিসেবে থাকবে। আর আপনি চাইলে ন্যাশনালিও করতে পারেন, সমগ্র বাংলাদেশ ব্যাপী, যে আমার প্রার্থীর কোনো বিষয় নয়, আমি ভোট দিব, মার্কায় দিয়েছি, যে কোনো একজন এমপি আমার এখানে এসে নেতৃত্ব দিতে পারেন। সেটা আপনার এই দলই 300 আসনের প্রার্থী ঘোষণা করার পরে
আপনি সেখান থেকে দল যে কয়জনকে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে নিতে চায় সেটা তার ব্যাপার। আবার দল চাইলে নির্বাচন কমিশন যদি মনে করে যে এই তালিকার মধ্যে থেকে দল নিচের একজন ব্যক্তিকেও নিয়ে যেতে পারে, উপরেও নিতে পারে, তাতেও আপত্তি নাই। এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি আমি কোন প্রক্রিয়ায় ভোট দান করব এবং আমরা কোন প্রক্রিয়ায় সংসদে আমাদের মানুষদেরকে পাঠাবো। প্রথমেই আপনাকে বুঝতে হবে আমরা এমপি কনসেপ্টটাকেই ভুলে গিয়েছি। এমপিকে মনে করি যে গ্রামের মেম্বারের মতো, চেয়ারম্যানের মতো। আসলে কি তাই? আমাদের তাহলে ইউনিয়ন পরিষদ কেন, উপজেলা পরিষদ কেন, জেলা পরিষদ কেন, মেয়র, এরপরে সিটি কর্পোরেশন কেন? এই জিনিসগুলো রাখা হয়েছে স্থানীয় পর্যায়গুলোকে হ্যান্ডেল করার জন্য, আপনার একেবারে ডোর টু ডোর মানুষের কাছে আপনার খেদমত পৌঁছে দেওয়ার জন্য, কাজ পৌঁছে দেওয়ার জন্য। গভর্নমেন্টের কিছু জিনিস থাকে যেটা কমন, এই 64 জেলার 64 জেলায় সবাই কমনভাবে ভোগ করবে, এখানে কোনো দল পেশে কাজ হবে না। সংসদ সদস্যরা মূলত রাষ্ট্রের আইন করবে, রাষ্ট্রের সংস্কার করবে, রাষ্ট্রের বাজেট করবে, রাষ্ট্রের বড় বড় প্রজেক্টগুলো যেটা যেখানে দরকার সেটা নিয়ে তারা আলোচনা করবে, ডিবেট করবে। কিন্তু আমরা তাদেরকে কোণঠাসা করতে চাই গ্রামের মেম্বারের কাজের ভিতরে। আর সে কারণেই অনেকে প্রশ্ন করে আমি কাকে ভোট দিব, লোকটা আমার কিনা, আমার বাড়ির কিনা। সেই প্রশ্নের জবাব আমি ইতিমধ্যে দিয়েছি, যদিও এই প্রশ্নের জবাব আমার এই দ্বিতীয় জায়গায় বলা হয়েছে যে সংসদ সদস্য মূলত আপনার বাড়ির দুয়ারের সামনের মেম্বারি ইলেকশনের যে কার্যক্রম তার জন্য আদতে নয়। এই মানে পদ্ধতি থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে এই বাংলাদেশে দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, ক্ষমতা লিপ্সু, ক্ষমতা দখলদারিত্ব বন্ধ হবে না। কেন হবে না জানেন? এমপির মাথায় ধান্দা থাকবে আমি এই অঞ্চলের এমপি, মানে আমি এখানের গডফাদার, আমি এখানে সবকিছু নিয়ন্ত্রণ করব, আমার মাধ্যমেই সব হবে। তার মানে আপনি নিজেই একটা লোককে বাছাই করলেন আপনার উপরে জুলুম করার জন্য, অথচ তা হওয়ার কথা নয়। সংসদ সদস্যরা উন্মুক্ত থাকবে, রাষ্ট্রের সংসদ সদস্য থাকবে তিনি। আমাদের এই অভ্যস্ততা যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনার সমগ্র বাংলাদেশেই আপনার এই সংসদ সদস্যের প্রথাটা জনগণ বুঝে ফেলবে, অ্যাডাপ্ট করে ফেলবে। জনগণ ভালোই বোঝে কিভাবে ভোট দিতে হয়। জনগণ তখন রব উঠবে আমি এই মার্কায় ভোট দিব, আমি এই দলকে ভোট দিব। আপনি যেই দলকে ভোট দিবেন আপনার ওই একটা ভোটের কারণেও আপনার একজন সংসদ সদস্য প্রতিনিধি সংসদে যেতে পারে যদি আপনার এই ভোটটাকে কাউন্ট করা হয়। কিন্তু এখন যে পদ্ধতি বিদ্যমান তাতে হচ্ছে কি, আপনি ভোট দিয়ে একটি দলকে প্রায় ধরেন 25% ভোট পাইলো সারা বাংলাদেশ মিলে, কিন্তু স্থানীয় পর্যায়ে এসে একজন প্রার্থীর চাইতে কোনো আসনে বেশি, কোনো আসনে কম, এভাবে করে আপনি অনেক দুর্বৃত্তদেরকে সংসদে পাঠাচ্ছেন, ভালো মানুষদেরকে পাঠাচ্ছেন না। আবার এই পিআর পদ্ধতি আসলে দেখা যাবে পার্সেন্টেজের ভিত্তিতে যখন হবে তখন আর ওই রকম আপনি কম ভোট পেয়েও সংসদে গিয়ে মাতুব্বরি করার স্কোপটা আর থাকবে না। পাশাপাশি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে তার যদি সমর্থন থাকে তাহলে সে প্রতিনিধি হিসেবে সংসদে ঢুকতে পারবে। এটার পদ্ধতির পিছনে আমরা এরকম করতে পারি যে মিনিমাম 1%ও যদি ভোট পায় তারও প্রতিনিধি সংসদে যাবে। তার মানে কি দাঁড়ালো, একটা ছোট্ট দলও তার প্রতিনিধি নিয়ে সংসদে যেতে পারলো। অনেক দেশে এটাকে 4%, 5%-এর নিচে ভোট পেলে তাদেরকে কাউন্ট করে না, তার উপরে যারা পায় তারা সংসদে যায়। আবার অনেক দেশে আছে অতিরিক্ত পেয়ে গেছেন কিন্তু সরকার গঠন আপনি করার জন্য যতগুলো সিট দরকার তার বাইরে যা আসবে ওইটা অনেক সময় অনেককে আবার দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে সবচাইতে জনপ্রিয় পদ্ধতি হতে পারে এই পিআর পদ্ধতির 3টার যে কোনো একটা অপশন কাউন্ট করা, জেলাভিত্তিক পিআর, বিভাগ ভিত্তিক পিআর অথবা সেন্ট্রাল পিআর। প্রাথমিক পর্যায়ে আপনি যদি এমন করেন যে জেলাভিত্তিক পিআর, তাহলে এই যে কোশ্চেন আসছে যে আমার জেলার এমপি আমি চাই, সেটার সমাধান হয়ে যাবে। যদি আপনি আরেকটু ব্রডলি চিন্তা করেন যে না আমি বিভাগ ভিত্তিক পিআর করব, বিভাগের মধ্যেই আপনার সিট আপনার কাছে থাকবে, আপনি এমপি হবেন এবং আপনার এই পিআর এর ভোট বিভাগ ভিত্তিক কাউন্ট হবে। আরও যদি উদার হয়ে এই এমপিদের মর্যাদা এবং বাস্তবতা, তাদের কাজ বোঝার দক্ষতা আপনার হয়, তাহলে আপনি ন্যাশনাল লেভেলের নির্বাচন সারা দেশে এই মার্কাই হবে এবং সারা দেশের মধ্যে যেই যেই দল যাকে যেখানে চয়েস করবে সে সেখানে যাবে এবং সেটা পার্সেন্টেজের ভিত্তিতে যাবে। কিন্তু এই 3টার যে কোনো একটা অপশন আপনি নিয়ে কিন্তু করতে পারেন। কি কাজটা হবে? কাজটা হবে আপনার টাকার দৌরাত্ম্য থাকবে না। অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে একজন এমপি আপনি বানাতে পারবেন না, বানালে সে আগামী নির্বাচনে আসতে পারবে না। আপনি চাইলেই একজন দুষ্ট মানুষকে নমিনেশন দিয়ে পাশ করাই যেতে পারবেন না। আপনি পারবেন যে আপনার হাতে ক্ষমতা আসছে, আপনি 25টা আসন পেয়েছেন, যাকে খুশি তাকে দিবেন, একবার দিতে পারবেন, দ্বিতীয়বার দিতে গেলে আপনার পার্টি আর রান করবে না, আপনাকে কেউ চিনবে না, ভোট দিবে না এবং আপনাকে ধোঁকাবাজ মনে করবে। এবং আপনি সেটা দিতেও পারবেন না, কারণ আপনাকে তো তালিকা আগে প্রকাশ করতে হবে। মানে আমার নির্বাচন আগামী মাসে, এই মাসেই আপনাকে প্রকাশ করতে হবে যে আমার দল থেকে আসলে কারা যাবে। তো জনগণ এখন দেখবে যে আপনার আসন থেকে আপনি চোরকে দিয়েছেন, ডাকাতকে দিয়েছেন, ভোট দিবে না। তো যত বড় দল হন, জামাত ইসলাম হন আর তাবলিগ জামাত হন আর হেফাজতে ইসলাম হন, খারাপ মানুষ দিলে আপনি ভোট পাবেন না। জনগণ সেখানে শিক্ষিত ভদ্র মানুষদেরকে দেখতে পারবে। আরেকটি জিনিস হচ্ছে এই নির্বাচনে খরচ হবে কম, সেন্ট্রালি মার্কার নির্বাচন হবে, ডিবেট হবে, জেলা পরিষদ কিংবা আপনার ডিসিএসপি মানে ইউনো এদের মাধ্যমে আপনার ডায়লগ হতে পারে, ওপেন ডায়লগ হবে। প্রার্থীরা একই স্টাইজে বিভিন্ন পার্টির প্রার্থীরা আসবে, তারা সেখানে তাদের গণগান জয়গান বলতে থাকবে, সেটার উপর ভিত্তি করে আপনার একটা নির্বাচন উঠে যাবে। কম কস্টে পিওর ইলেকশন, আধিপত্যবাদ মুক্ত একটি নির্বাচন করতে হলে পিআর এর বিকল্প নাই। অতএব যারা পিআর নিয়ে এই সামান্য কোশ্চেনটা করে যে ভোট দিব এখানে, ভোট যায় ওইখানে, এই কনসেপ্টেরই উত্তরটা আজকের এই ভিডিওতে বক্তব্যতে পেলেন। আপনারা যারা পিআর এর পক্ষে তারা এই ভিডিওটি নিজে শুনবেন, অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন। দর্শক শ্রোতা, আপনারা এক একে সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, অবশ্যই এবার আপনারা অনেক কিছু জানতে পেরেছেন।
তা থেকে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।